আশা করি সবাই ভালো আছো। এর আগে পরপর তোমরা দুটি ক্লাস করেছো। এই ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা মন দিয়ে করেছো। সেই ধারাবাহিকতা নিয়ে আজকে তোমাদের তৃতীয় ক্লাসটি। তো শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা যাওয়ার আগে বলছি, তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, বই খাতা নিয়ে বসো। আর আগে যে ক্লাসগুলো তোমরা করেছো সেই ক্লাসগুলো তোমরা কি সঠিকভাবে অনুশীলন করছো? সঠিকভাবে অনুশীলন করতে হবে। এই জন্য যে তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তোমরা জানো ইতিমধ্যে অনলাইনে তোমাদের রুটিনটা কিন্তু চলে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে এই যে অর্ধবার্ষিকী পরীক্ষা হবে, অর্ধবার্ষিকী পরীক্ষার পুরো সিলেবাসটাই আমরা মোটামুটি এই তিনটি ক্লাসে আলোচনা করবার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতা নিয়ে আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে কি, দেখে নাও, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং সঙ্গে থাকছে নির্মিতি অংশ। নির্মিতি অংশের মধ্যে রয়েছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, পত্র, দরখাস্ত, প্রবন্ধ রচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ব্যাকরণ অংশ দিয়ে শুরু করব। এই রূপতত্ত্ব বিষয়ে একটি পরিপূর্ণ ক্লাস, অনলাইন ক্লাস তোমাদের হয়েছে প্রথম সেমিস্টার পরীক্ষার আগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ক্লাসটি যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে যা যা সমস্যা থাকে সমস্ত সমস্যাগুলোই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপরে ইম্পর্টেন্ট অংশগুলো আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। তোমাদের এই চ্যাপ্টারটি তোমাদের বইয়ে রয়েছে 40 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বইটা খুলে নাও। এখানে দেখো, রূপতত্ত্বের একটি সংজ্ঞা রয়েছে। শব্দ গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা হয় রূপতত্ত্বে। দেখতে পেরেছো? এই রূপতত্ত্বের সংজ্ঞাটা মুখস্থ করবে। তারপর শব্দ বিষয়ে একটি আছে, আমরা কি জানি শব্দ কাকে বলে? পাশাপাশি দুই বা তার বেশি ধ্বনি মিলে শব্দ গঠিত হয়। এই সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি ভালোভাবে করবার জন্য, আজকে আবার বলে দিচ্ছি। এরপর দেখো, শব্দ গঠনের উপাদান। শব্দ গঠনের উপাদানগুলো হিসেবে কি কি রয়েছে এখানে? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে প্রত্যয়ের সংজ্ঞা রয়েছে। প্রত্যয়ের সংজ্ঞাটা কি? প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝানো হয় যেগুলো স্বাধীন কোনো ব্যবহার নেই। বুঝতে পেরেছো? প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদান যার স্বাধীন কোনো ব্যবহার নেই। স্বাধীন আলাদা করলে, প্রত্যয়টাকে আলাদা করলে কিন্তু এর কোনো অর্থ দাঁড়াবে না। কিন্তু নতুন শব্দ গঠনে এই প্রত্যয় বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আসো বিভক্তি। প্রত্যয়ের মতো বিভক্তিরও কিন্তু স্বাধীন কোনো ব্যবহার নেই। প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন কোনো ব্যবহার নেই। বিভক্তিকেও যদি শব্দ থেকে আলাদা করা হয় তাহলে এর কোনো অর্থ আমরা পাবো না। এবার আসো উপসর্গ। উপসর্গ কি? প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদানকে বোঝায়। তাহলে উপসর্গ কিন্তু ভাষিক উপাদান, মানে শব্দ গঠন করবার জন্য উপসর্গ কিন্তু প্রয়োজনীয় ভূমিকা পালন করে। নতুন শব্দ যখনই তৈরি হয় তখন কি হয়? নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার, রূপ এবং শ্রেণীর পরিবর্তন ঘটে। আমরা তখনই তাকে নতুন শব্দ বলবো। বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তো কি বলছি আমরা? একটি শব্দ যখন থাকে সেই শব্দের সঙ্গে প্রত্যয় বা বিভক্তি বা উপসর্গ বা সমাস যাই করা হোক না কেন, সেই শব্দটার কারণে যদি শব্দের অর্থে পরিবর্তন ঘটে, আকার আকৃতির যদি পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু সেটিকে আমরা নতুন শব্দ বলছি। এরপরে চলো আমরা চলে যাচ্ছি। এখানে তোমরা উদাহরণ হিসেবে দেখো, কর। কর একটি শব্দ। কর বলতে আমরা বই পড়া ইত্যাদি বুঝি। কিন্তু যদি বলা হয় পড়ুয়া, পড়ুয়া শব্দটি যদি হয় তাহলে কি হয়? এখানে প্রত্যয় যোগ হয়েছে। পড়ুয়া শব্দটি হলে কি হয়? যে অনেক বেশি পড়ে তাকে বোঝানো হয়। তাহলে অর্থের পরিবর্তনটা তোমরা বুঝতে পারলে। চলো এবার দেখি সমাস। সমাস কাকে বলছে? দুই বা তার বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় সমাস। তাহলে সমাস কি? দুইটি বা তিনটি শব্দ একত্রে যুক্ত হয়ে একটি শব্দ গঠিত হয়, সেই শব্দটিকে বলা হয় কি? সেই বিষয়টিকে বলা হয় সমাস। শব্দের শ্রেণীবিভাগ এবং সংজ্ঞা
সম্পর্ক। আমরা পরবর্তীতে আলোচনায় চলে যাব শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ এবং সম্বর্গ আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দের শ্রেণী বিভাগ আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। আমরা জানি শব্দ কয় প্রকার? হ্যাঁ, ঠিক বলেছ, শব্দ 5 প্রকার। কি কি সেগুলো? বলো বলো, আমার সামনে সাথে সাথে বলো। শব্দগুলো কি কি? 5 প্রকার শব্দ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে: বিশেষ্য, সর্বনাম, অব্যয়, বিশেষণ ও ক্রিয়া। তো তোমাদের এই বিষয়গুলো তোমাদেরকে বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, অব্যয় এবং ক্রিয়া কাকে বলে, এই বিষয়গুলো, এই সংজ্ঞাগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। বইয়ের মধ্যে খুব ভালোভাবে আগেরবার দাগিয়ে দিয়েছিলাম আমরা, সেই দাগানো অংশটা তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। ক্রিয়া 2 প্রকার। কি কি? সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখানে সংজ্ঞা এবং উদাহরণ আছে, সেই সংজ্ঞা এবং উদাহরণগুলো তোমরা ভালোভাবে পড়বে বহু নির্বাচনী অংশের জন্য এবং জানার জন্য। শব্দের শ্রেণীবিভাগ এবং সম্পর্ক পরিবর্তন, মানে একটি শব্দ থেকে আরেকটি শব্দে কিভাবে আমরা পরিবর্তন করব। এখানে এই অধ্যায়ে কিন্তু এই বিষয়টাও আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলোও কিন্তু আমরা পড়ব। তারপর চলো লিঙ্গ। লিঙ্গ কাকে বলছে? লিঙ্গ আমাদের আমরা লিঙ্গ হচ্ছে কি পুরুষ এবং স্ত্রীবাচক অবস্থা বোঝাবার জন্য বা অন্য কোনো কিছু বোঝাবার জন্য কি হয়? লিঙ্গ ব্যবহার করা হয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, লিঙ্গ কি? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিঙ্গ আছে, এখানে পুংলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ এবং নারী লিঙ্গ, নারীবাচক বিশেষ্য, এই বিষয়গুলো আছে। লিঙ্গ পরিবর্তনও আছে, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে বচন। বচন হচ্ছে সংখ্যার ধারণা, এই সংখ্যার ধারণাটাও তোমাদেরকে পড়তে হবে, এটা পরিবর্তনও আছে এখানে। তারপর আছে পক্ষ বা পুরুষ। পুরুষ কয় প্রকার? পুরুষ হচ্ছে 3 প্রকার: বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ। এখানে এই সংজ্ঞাগুলো সংযোজন করা হয়েছে উদাহরণ সহ। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, ধরো আমি, তুমি, এরকম দিয়ে দিল আমি, আমাকে, এগুলো কোন পক্ষের উদাহরণ। সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেগুলো হচ্ছে বক্তা পক্ষের উদাহরণ। এভাবে তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। এই অধ্যায়ের শেষে যে নৈর্ব্যক্তিক অংশগুলো আছে, অর্থাৎ বহু নির্বাচনী অংশগুলো আছে, এগুলো আগের ক্লাসে কারেকশন করে দেওয়া হয়েছে। সেখান থেকে তোমরা এই যারা মিস করে গিয়েছো, আগের ক্লাসটি যারা মিস করে গিয়েছো, তারা অনলাইন থেকে এই ক্লাসটি খুঁজে পড়ে নেবে, দেখে নেবে, কারেকশন করে নেবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা পরিপূর্ণভাবে হয়ে যাবে কিন্তু। তারপরে আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টার বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব ক্লাসটিও তোমাদের অনলাইনে হয়েছে। তারপরেও একটু বিশেষভাবে বলে দিচ্ছি, ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, শব্দে এসে তা কি হয়েছে? নির্দিষ্ট কাঠামো লাভ করেছে। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। তাহলে ভাষার বৃহৎ একক হচ্ছে বাক্য। আর এখানে বাক্যের পরিচয় রয়েছে, বাক্যের গঠন রয়েছে, বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ রয়েছে। বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ করো তো শিক্ষার্থীরা, বলো। বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ হচ্ছে 5 রকম। তোমরা এগুলো ইতিমধ্যে নিশ্চয়ই পড়ে ফেলেছো। সেগুলো কি? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকার, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। এই হ্যাঁ বোধক, না বোধক, বিবৃতিমূলক বাক্য, এগুলো প্রত্যেকটি সংজ্ঞা আমাদের সঠিকভাবে পড়ে নিতে হবে। পরবর্তী সঠিক। তো শিক্ষার্থীবৃন্দ, বিবৃতিমূলক বাক্য শ্রেণীবিভাগ আছে 2টি, হ্যাঁ বোধক এবং না বোধক। এগুলো সঙ্গে সঙ্গে মুখস্থ করতে হবে। জিজ্ঞাসামূলক বাক্য কি, বিস্ময়সূচক বাক্য কি, অনুজ্ঞাসূচক বাক্য কি, এই বাক্যগুলো সংজ্ঞা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে পড়ে নেবে। এবার আসো বহু নির্বাচনী অংশ। এই বহু নির্বাচনী অংশটা আমি তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি, এটা বইয়ের মধ্যে অবশ্যই তোমরা প্রত্যেকে দাঁড়িয়ে নেবে। যে কাজ করে তাকে কি বলা হয়? যে কাজ করে তাকে বলা হয় কর্তা। যে কাজ করে তাকে বলা হয় কর্তা, খ নম্বর অপশন। এরপর হচ্ছে বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া হলো, বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া কি? প্রথমে হচ্ছে কর্তা, তারপর হচ্ছে কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া, ক নম্বর অপশন। এরপরে হচ্ছে ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার শিক্ষার্থীবৃন্দ? ভাবগত দিক
বাক্য 2 প্রকার। ক নম্বর অপশন 6 নম্বর প্রশ্ন, সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে? জিজ্ঞাসামূলক বাক্য। গ নম্বর অপশন, যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক বা প্রবল আবেগ প্রকাশ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিস্ময় সূচক বাক্য বা বিস্ময় বোধক বাক্য। ক নম্বর অপশন, যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলা হয় অনুজ্ঞা। অনুজ্ঞাবাচক বাক্য। প্রিয়, সিনেমা দেখতে পছন্দ করে না, এটি কোন ধরনের বাক্য? এটি বিবৃতিমূলক বাক্য। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন, এটি কোন ধরনের বাক্য? এটি অনুজ্ঞাসূচক বাক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে ব্যাকরণ অংশের উপরে পরপর দুটি ক্লাস হয়েছে এবং আগেও অনলাইনে আমরা ক্লাসগুলো নিয়েছি। এই ক্লাসগুলোর ভিত্তিতে তোমাদের যে বহু নির্বাচনী অংশগুলো আছে সেই অংশগুলো তোমরা কারেকশন করেও দিয়েছি, সেগুলো তোমরা সঠিকভাবে পড়বে। এখান থেকে ব্যাকরণ অংশ থেকে তোমরা ইতিমধ্যে জেনেছো 15টি আসবে বহু নির্বাচনী, আর বিলোচন অংশ থেকে আসবে 5টি। সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে। চলে যাচ্ছি নির্মিতি অংশে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্মিতি অংশ কি? তাহলে নির্মিতি অংশ হচ্ছে তোমাদের যে অংশটি পরীক্ষায় লিখতে হয় সেটি হচ্ছে নির্মিতি অংশ। তোমরা জানো নির্মিতি অংশের মধ্যে থাকে কি? সারাংশ অথবা সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, পত্র, দরখাস্ত আর হচ্ছে প্রবন্ধ রচনা। তোমরা সিলেবাস অনুসারে সঠিকভাবে পড়ে নেবে। আমি একটি একটি করে বলছি। আমি আগেও বলেছি সারাংশ এবং সারমর্ম এই বিষয়টি কিরকম হবে? তোমাদের বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা পত্রে একটি বড় একটা অনুচ্ছেদ দেওয়া হবে। সেই অনুচ্ছেদটিকে তোমরা কি করবে? সংক্ষিপ্ত করে লিখবে। সারাংশ মানে মূল কথাটাই লিখবে। তোমরা হুবহু বইটা থেকে মুখস্থ করবে। এই সারাংশ অংশটা হুবহু বই থেকে মুখস্থ করবে, বই থেকে মুখস্থ করে লিখবে। এই সারাংশ অংশটি তোমরা বই থেকে মুখস্থ করে হুবহু লিখবার চেষ্টা করবে, তাহলে কিন্তু পূর্ণ নাম্বার তোমরা পাবে। এবার চলো আমরা চলে যাই ভাব সম্প্রসারণ অথবা সারাংশ। তার আগে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলতে হয়, সেটি হচ্ছে সারাংশ অথবা সারমর্ম দুটোই পরীক্ষায় আসে। তুমি হয় সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি তুমি উত্তরপত্রে লিখতে পারবে। এবার আসো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ জাস্ট সারাংশের বিপরীত। ভাব সম্প্রসারণটা কি? একটা ছোট কথা তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই কথাটিকে তুমি বড় করে উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে তুমি লিখবে। তাহলে ভাব সম্প্রসারণ এবং সারাংশের মধ্যে একটা কিন্তু মূল পার্থক্য রয়ে গিয়েছে। এখানে দেখো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। এই ছোট্ট একটি কথা, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ বা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই বিষয়গুলো এই খুব ছোট একটি বিষয়। এই বিষয়টিকে তোমরা কি করবে? উদাহরণ দিয়ে নানানভাবে সুন্দর করে তোমাদের মনের ভাব দিয়ে বড় করে লিখবে। এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। এটিও তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, বই দেখেও পড়তে পারো, আর নিজেরা ইচ্ছা করলে সুন্দর করে নোট করেও কিন্তু পড়তে পারো। এরপরে আসো তোমাদের অনুচ্ছেদ। অনুচ্ছেদ তোমাদের ছোট্ট একটি বিষয় দেওয়া থাকে অনুচ্ছেদে। এটি আরো ছোট বিষয়, যেমন তোমাদের এই পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে বৈশাখী মেলা, তারপর দেওয়া হয়েছে শীতের পিঠা, জাতীয় স্মৃতিসৌধ। এই যে এই বিষয়গুলোকে তুমি এই বিষয়ের একটি মাত্র ভাব, এই ভাবটিকে তুমি পরিপূর্ণভাবে বিশ্লেষণ করবে একটি মাত্র প্যারায়। একই কথা বারবার লেখা যাবে না, ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার লিখে অযথা অনুচ্ছেদকে টেনে বড় করবার কোনো প্রয়োজন নেই। গুছিয়ে সুন্দর করে লিখবে, তাহলে কিন্তু তোমরা পূর্ণ নাম্বার পেতে পারো। এরপরে আসো আমাদের রয়েছে পত্র এবং দরখাস্ত। পত্র এবং দরখাস্তের উপরে একটি পরিপূর্ণ ক্লাস কিন্তু অনলাইনে হয়েছে। এই পত্র এবং দরখাস্তের উপরে একটি পরিপূর্ণ যে অনলাইনে ক্লাসটি হয়েছে, সেই ক্লাসটি আমি বলবো পরীক্ষার আগে অবশ্যই তোমরা আরেকবার ফলো করবে। সেই ক্লাসটি বের করে যদি তোমরা পত্র এবং দরখাস্তের বিষয়টি অনুশীলন করো, তাহলে আর কারো কোনো সমস্যা থাকবে না। তারপরেও বলে দিচ্ছি বারবার মনে করিয়ে দেওয়ার জন্য, তখন ক্লাস আমরা নিতে পারি। ক্লাসের সময়ও কিন্তু আমরা বারবার তোমাদেরকে এই বিষয়গুলো মনে করিয়ে দিই।
পড়বে। তারপর প্রশ্নপত্রে তোমাদের স্কুলের নাম দেওয়া থাকবে, তোমার নিজের নাম দেওয়া থাকবে, বন্ধুর নাম দেওয়া থাকবে, এবং সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন থেকে সেই ক্লাসটি অবশ্যই দেখে নিবে। সেই ক্লাসটি যদি তোমরা দেখে নাও তাহলে সারা একটি দরখাস্ত বা একটি চিঠি তোমরা কিভাবে লিখবে সঠিক নিয়মে, সেই নিয়মটি কিন্তু পরিপূর্ণভাবে তোমাদেরকে দেখানো হয়েছে। এবার চলে যাচ্ছে রচনায়। প্রবন্ধ রচনা, এটি হচ্ছে সবচেয়ে বড় একটি অংশ, যেটিতে নম্বর থাকে 10। তোমাদের এই পরীক্ষার জন্য 3টি রচনা পরীক্ষায় আসবে। 3টি থেকে তুমি যে কোনো একটি উত্তর লিখবে। তোমরা তোমাদের সিলেবাসটি দেখলে বুঝতে পারবে। এই সিলেবাসের মধ্যে দেখো প্রত্যেকটি রচনার মধ্যে কিন্তু সংকেতগুলো দেওয়া রয়েছে। তোমরা কি কি সংকেতের ভিত্তিতে রচনাটি লিখবে। যেমন ধরো আমাদের বিদ্যালয়, এখানে সংকেতগুলো কি রয়েছে? ভূমিকা, প্রতিষ্ঠা, অবস্থান, বিদ্যালয়ের পরিবেশ, তারপর হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, লেখাপড়ার পদ্ধতি, গবেষণাগার, পাঠ্যক্রম, অতিরিক্ত বিষয়ের চর্চা, তারপর হচ্ছে অনুষ্ঠানাদি, খেলাধুলা, পরীক্ষার ফল, নিজস্ব বৈশিষ্ট্য, উদাহরণ, উপসংহার ইত্যাদি। এই যে প্যারাগুলোর নাম তোমাদের এখানে দেওয়া রয়েছে, এরকম প্রশ্নপত্রেও কিন্তু এই প্যারাগুলোর নাম সংযোজন করে দেওয়া হবে। এখানে যে কয়টা প্যারা থাকে, 6টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 8টা থাকতে পারে। তোমাদের যে কয়টা প্যারা থাকবে এখানে তোমাদেরকে কিন্তু সে কয়টা প্যারাই পরীক্ষায় সংযোজন করতে হবে। তোমরা যদি অকারণে যে পড়েছি এক প্রশ্ন করেছি পরীক্ষায় এসেছে লিখবো না কেন, এইরকম যদি ভেবে তোমরা যদি আরো নতুন করে সমস্ত প্যারাগুলো লিখে দাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কট্টর হবে, মানে নাম্বার কাটা হবে। তো তোমাদেরকে কি করতে হবে? তোমরা কষ্ট করে পড়েছো, দেখা যাবে না, তোমরা খুঁজবে একটির সঙ্গে আরেকটি, কোনটার সঙ্গে কোনটা জুড়ে দেওয়া যায় সেটার সঙ্গে সেটা জুড়ে দিয়ে সেই প্যারার নামটা লিখবে না, কিন্তু প্যারার ভিতরে যে কথাগুলো ছিল সেই কথাগুলো কিন্তু তোমরা সংযোজন করে দিতেই পারো। এই বিষয়টি মাথায় রাখবে রচনা লেখার সময়। রচনাটা তোমরা এটাই চেষ্টা করবে যে যতটা সম্ভব একটি প্যারার ভিতরে আরেকটি প্যারা ঢুকিয়ে দিবে। আর যে বইয়ের মধ্যে প্রশ্নপত্রে যেই প্যারাগুলো উল্লেখ করা হবে শুধুমাত্র সেই প্যারাগুলোই তোমরা লিখবে। যেমন ধরো এখানে প্রতিষ্ঠা, তো প্রতিষ্ঠা প্যারাটা আসছে কিন্তু অবস্থান আসে নাই। তো প্রতিষ্ঠা প্যারার সঙ্গে কিন্তু বিদ্যালয়টা কোথায় অবস্থিত সেটা তোমরা কিন্তু ইজিলি ঢুকিয়ে দিতে পারো। ঠিক আবার একইভাবে বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে কিন্তু ধরো যদি এরকম না আসে, শিক্ষার্থী এই প্যারাটা যদি না থাকে বা লেখাপড়ার পদ্ধতি এই প্যারাটা যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? একসঙ্গে এই 3টা প্যারার কথাবার্তাগুলো লিখে দিতে পারো। আবার ধরো লেখাপড়ার পদ্ধতি আসছে কিন্তু পাঠ্যক্রম আসে না, লেখাপড়ার পদ্ধতি এবং পাঠ্যক্রম এই দুটি প্যারা কিন্তু খুবই কাছাকাছি। এই একটি প্যারার কথা কিন্তু আরেকটি প্যারায় কিন্তু তুমি দিয়ে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারলে বিদ্যালয় রচনাটিতে কিভাবে একটির মধ্যে আরেকটি প্যারা ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়ে কিভাবে তোমরা সুন্দর করে পরিপূর্ণভাবে বড় করে লিখবে সেই বিষয়টা মাথায় রাখবে। আর অকারণে কিন্তু 5টি প্যারা বা 6টি প্যারা যাই আসুক না কেন তোমাকে তাই করতে হবে। মোট কথা পরীক্ষা পত্রে তোমার কাছে যে জিনিসটি চাওয়া হবে তোমাকে কিন্তু সেই জিনিসটি লিখতে হবে, অতিরিক্ত লিখবার কোনো প্রয়োজন নেই। এরপরে ঠিক একইভাবে দেখো বর্ষাকাল রচনাটি। বর্ষাকাল রচনাটিতেও আছে নানা রকম, যেমন ধরো এখানে আছে শহরের বর্ষা, গ্রামের বর্ষা, 2টি বর্ষা আছে। এখন তোমাকে শহরের বর্ষা বা গ্রামের বর্ষা যে কোনো একটি দিল, তো তুমি প্রথমে কি করবে? ধরো গ্রামের বর্ষা, গ্রামের বর্ষার বর্ণনা দিয়ে শেষে একটু লিখে দিবে শহরেও কিন্তু বর্ষাকালে এরকম দুর্ভোগগুলা হয় বা শহরের বর্ষার অবস্থাগুলো এরকম হয়। এইভাবে কিন্তু তোমরা একটার ভিতরে আরেকটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিতে পারবে। ঢুকিয়ে দিতে পারলে কিন্তু তোমার রচনাটা দেখতে ভালো লাগবে এবং তোমার নাম্বার বেশি আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা অতি সন্নিকটে, তোমরা তোমাদের প্রিপারেশন পরিপূর্ণ করো। বাংলা দ্বিতীয় পত্র এমন একটি বিষয় যেখানে তোমরা ইচ্ছা করলে 50-এর প্রায় 50 নম্বরই ক্যারি করতে পারো। এটি নাম্বার ক্যারি করবার জন্য খুব ভালো একটি সাবজেক্ট। আর এখানে আমরা যখন নাম্বার দিয়ে থাকি, 70 নাম্বার পাওয়া যায় 5-এ 5, অনুচ্ছেদ 5-এ 5 আমরা দিয়ে থাকি, পত্র রচনায় আমরা 5-এ 5 দিয়ে থাকি, সারাংশ এবং ভাষা এবং প্রবন্ধ রচনায় আমরা সামান্য কিছু নাম্বার কাটিয়েও সেটা খুবই সামান্য। সেক্ষেত্রে আবার বহু নির্বাচনী অংশে কিন্তু তোমার 20 নাম্বার ক্যারি করবার সুযোগ আছে।
শেয়ার করে দেখো। একটুখানি পরিশ্রম করলে কিন্তু তুমি পূর্ণ নম্বর নিয়ে পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি অনলাইন ক্লাসগুলো সঠিকভাবে ফলো করবে, সঠিকভাবে ফলো করে সুন্দরভাবে প্রিপারেশন কমপ্লিট করবে এবং পরীক্ষায় তোমরা একেবারে প্রস্তুতি নিয়ে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবে। পরীক্ষা স্পষ্টভাবে লিখবে। তোমরা অনেকদিন ধরে ঠিকমতো লিখছো না, হয়তো অনলাইন ক্লাসগুলো ঠিকমতো করো কিন্তু লিখছো না। পরীক্ষা বসবার আগে তোমরা বাসায় সারাংশগুলো, পত্র দরখাস্তগুলো লিখবে, বাসায় লিখে অনুশীলন করবে। অনুশীলন করে সুন্দর করে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরীক্ষায় লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।